আমি অমিত আছি তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো ভৌতিক কথা। কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। ঘটনা স্ক্রিপ্টিংয়ে রয়েছে নেহা। ওয়েলকাম ব্যাক। কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছো আর শুনতে চলে এসেছো তোমাদের অতি পছন্দের পরিবার ভৌতিক কথা। আজকে কতগুলো ঘটনা আছে সেটা আগে থেকে বলছি না, তোমরা শুনলেই বুঝতে পারবে। আর আমি একদম আজকে কোনো কথাই বাড়াবো না। তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিয়েছো, আমি অলরেডি জানি। হেডফোনটা লাগিয়ে নিয়েছো। চলো এবার আমরা শুরু করে দেই আজকের প্রথম ঘটনা। সেদিনের ঘটনাটা আমি আজও কাউকে ঠিক করে বলতে পারিনি, কারণ বললেই মানুষ প্রথমে অবিশ্বাস করে, তারপর ধীরে ধীরে আমার মুখের দিকে তাকিয়ে থাকে, যেন আমি নিজেই সেই অদ্ভুত ঘটনার অংশ হয়ে গেছি। কিন্তু তুমি যেহেতু শুনতে চেয়েছো, আর আমি জানি এই ঘটনাটা লিখে না রাখলে একদিন হয়তো আমিও নিজের অভিজ্ঞতাটাকে স্বপ্ন বলে ভেবে নেব, তাই সবটা একবারে বলছি, কোনো কিছু বাদ না দিয়ে। যেদিন ঘটনাটা ঘটে সেদিন ছিল ভাদ্র মাসের শেষের দিক। চারিদিকের আকাশটা কেমন ভারী ছিল। বিকেলের পর থেকেই হালকা বৃষ্টি শুরু হয়েছিল। আমি তখন কাজ ছেড়ে বাড়ি ফিরছিলাম। রাস্তা বলতে গ্রামের মাটির রাস্তা, দুপাশে ধান ক্ষেত, মাঝে মাঝে কাদা জমে আছে। চারিদিকে এমন একটা নিস্তব্ধতা যে নিজের পায়ের শব্দই কানে কেমন অস্বস্তিকর লাগছিল। সাধারণত এই রাস্তায় আরও দু একজনকে দেখা যায়, কিন্তু সেদিন যেন পুরো এলাকাটা ফাঁকা। আমি না প্রথমে খুব একটা গুরুত্ব দেইনি, ভেবেছিলাম বৃষ্টির জন্য সবাই তাড়াতাড়ি বাড়ি ঢুকে গেছে। কিন্তু কিছুটা যাওয়ার পর থেকেই মনে হচ্ছিল কেমন যেন আমাকে অনুসরণ করছে। পেছনে তাকালেই কিছুই নেই, শুধু ভেজা পথ আর কুয়াশার মতো হালকা বৃষ্টির রেখা। কিন্তু সেই অনুভূতিটা এতটাই স্পষ্ট ছিল যে কয়েকবার থেমে দাঁড়িয়েও দেখেছি, তারপর আবার হাঁটা শুরু করেছি। এমন সময় রাস্তার পাশে একটা পুরনো আম গাছ আছে, সেই গাছটার নিচে দিয়ে যাওয়ার সময় কেমন একটা ঠান্ডা হাওয়া লাগলো, যেন হাওয়া না, কেউ খুব কাছ থেকে নিঃশ্বাস ফেলল। আমার শরীরটা কেঁপে উঠল। আমি গতি বাড়িয়ে দিলাম, কিন্তু তখনই প্রথমবার শুনলাম সেই শব্দটা। খুব নিচু গলায় কেউ বলছে, থামো। আমি ভেবেছিলাম হয়তো ভুল শুনেছি, কিন্তু দ্বিতীয়বার যখন শব্দটা এলো তখন সেটা একেবারে আমার কানের কাছে। আমি আর পেছনে তাকানোর সাহস পাইনি, সোজা দৌড়তে শুরু করলাম। কিন্তু যতই দৌড়চ্ছি মনে হচ্ছিল রাস্তা শেষই হচ্ছে না, বরং একই জায়গায় ঘুরে ফিরে আসছি। তখনই বুঝলাম কিছু একটা ঠিক নেই। হঠাৎ করে আমার পা যেন ভারী হয়ে গেল। আমি থেমে গেলাম, আর ঠিক সেই সময় পেছন থেকে কেউ আমার কাঁধে হাত রাখলো। হাতটা এতটা ঠান্ডা ছিল যে মনে হচ্ছিল বরফ দিয়ে তৈরি। আমি ধীরে ধীরে ঘুরে তাকালাম, আর যা দেখলাম সেটা কোনোদিন ভুলতে পারবো না। একজন মেয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু তার মুখটা যেন ঠিকমতো বোঝা যাচ্ছে না। চোখ দুটো অস্বাভাবিক বড়, আর ঠোঁটের কোণ থেকে যেন কালো কিছু বেরিয়ে আসছে। সে আমাকে এক দৃষ্টে তাকিয়ে দেখছিল, তারপর খুব স্বাভাবিক গলায় বলল, তুমি দেরি করে ফেলেছ। আমি কিছু বলতে পারছিলাম না, গলাটা শুকিয়ে কাঠ, শরীর নড়ছে না। সে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলো, আর আমার কানের কাছে ফিস ফিস করে বলল, আমাকে নিয়ে চলো। আমি তখন বুঝতেই পারছিলাম না কি হচ্ছে, কিন্তু হঠাৎ করে মনে হলো আমি যেন নিজের শরীরের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছি। আমার হাত পা নিজের নিজেই নড়ছে। আমি তার দিকে তাকিয়ে আছি, কিন্তু মনে হচ্ছে আমি নয়, অন্য কেউ আমার দিকে তাকাচ্ছে। সে আমার হাত ধরল, আর আমি তার সাথে হাঁটতে শুরু করলাম। কোথায় যাচ্ছি জানি না, কিন্তু থামতেও পারছি না। কিছুক্ষণ পর আমরা গ্রামের একেবারে শেষ প্রান্তে পৌঁছে গেলাম। সেখানে একটা পরিত্যক্ত বাড়ি আছে। বহু বছর ধরে কেউ থাকে না। সবাই বলে
সেখানে অশরীরী কিছু আছে। আমি এসব বিশ্বাস করতাম না, কিন্তু সেই দিনে আমি নিজেই সেখানে দাঁড়িয়ে, সে আমাকে নিয়ে বাড়িটার ভেতরে ঢুকলো। দরজাটা নিজের থেকেই বন্ধ হয়ে গেল। ভেতরে একটা পচা গন্ধ, চারিদিকে অন্ধকার, শুধু এক কোণায় একটা ক্ষীণ আলো। সে আমাকে সেই আলোর দিকে নিয়ে গেল আর বলল, এখানেই থাকো। আমি তখন না নিজের মধ্যে নেই। মাথার ভেতর কেমন একটা চাপ, মনে হচ্ছিল কেউ আমার চিন্তাগুলোকে মুছে দিচ্ছে আর নিজের মতন করে সাজাচ্ছে। হঠাৎ করেই আমার চোখের সামনে অন্য কিছু ভেসে উঠতে লাগলো, যেন আমি অন্য কারোর জীবন দেখছি। দেখলাম সেই মেয়েটাই বাড়িতেই থাকতো, একা, কেউ তাকে গ্রহণ করেনি। একদিন সে নিজেই নিজের জীবন শেষ করে, আর তারপর থেকে সে কাউকে খুঁজে বেড়াচ্ছে যে তার সাথে থাকবে, তার একাকিত্ব ভাগ করে নেবে। আমি বুঝতে পারছিলাম সে আমাকে নিজের মতন করে নিতে চাইছে। আমার শরীরটা যেন ধীরে ধীরে অবশ হয়ে আসছিল। আমি চিৎকার করতে চেয়েও পারছিলাম না। তখনই হঠাৎ করে বাইরে থেকে কারোর ডাক শুনতে পেলাম, খুব দূর থেকে, কিন্তু সেই ডাকটা আমার চেনা, আমার বাবার গলা। হঠাৎ করেই আমার চোখটা খুলল আর আমি দেখলাম রাস্তার পাশে আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম। তিনি আমাকে খুঁজতে বেরিয়েছিলেন। বাবার সেই ডাকেই আমার চোখটা খোলে। আমি ভাবলাম, আমি কি তাহলে এতক্ষণ স্বপ্ন দেখলাম, নাকি এগুলো সত্যি? আমি প্রাণপণে নিজের শরীরটা নাড়ানোর চেষ্টা করলাম। আমি তখন সমস্ত শক্তি দিয়ে একটা ঝাঁকুনি দিলাম, আর হঠাৎ করেই সব কিছু আবার অন্ধকার হয়ে গেল। যখন জ্ঞান ফিরল, তখন দেখলাম চারপাশে লোকজন। আমার বাবা আমার মাথায় জল দিচ্ছেন। আমি উঠে বসতেই সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল। তারা বলল, আমি অজ্ঞান হয়ে ওই পরিত্যক্ত বাড়ির সামনে অজ্ঞান হয়ে পড়েছিলাম, কিন্তু আমি জানি আমি শুধু অজ্ঞান হইনি, আমি অন্য কিছুর কবলে পড়েছিলাম। আমি আজও বুঝতে পারিনি যে সেদিন আমার সঙ্গে কি ঘটল। সে দিনটার পর অনেক কিছু বদলে গেছে। মাঝে মধ্যে রাতে ঘুম ভেঙে যায়, মনে হয় কেউ আমার ঘরের কোণে দাঁড়িয়ে আছে। কখনো কখনো আবার সেই ফিসফিসানি শুনতে পাই। আর সবচেয়ে ভয়ের বিষয় হলো, কিছুদিন আগে আবার সেই একই রাস্তা দিয়ে যেতে হয়েছিল, আর ঠিক সেই আম গাছটার কাছে পৌঁছতেই আমার শরীরটা আবার কেঁপে ওঠে। আমি পেছনে তাকাইনি, যদিও আমার সঙ্গে আর তেমন কিছুই হয়নি, তবে আমি একটা হালকা অনুভব করেছিলাম, যেন কেউ আমার কাঁধে হাত রাখল। আমি তারপর সেখান থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে আসি। আর সত্যি বলছি অমিতদা, আমি সেদিনের পর কোনো পরিস্থিতিতেই সেই রাস্তা দিয়ে আর যাইনি। এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শুনিও। আমি অপেক্ষায় থাকবো তোমার মুখে এই ঘটনাটা শোনার জন্য। ভালো থেকো অমিতদা, সুস্থ থেকো, আর অবশ্যই শুনিও। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের জমজমাট একটি ঘটনা। আশা করছি তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। এইরকম ঘটনা শুনতে কার না ভালো লাগে? একদম ইউনিক একটা ঘটনা। মানে সে বাড়ি আসার জন্য রওনা দিল, তারপরে সে বাড়ির সামনে আসার পর সে বুঝতেই পারল না, সে সম্মোহিত হয়ে গেল। তারপরে আবার যখন তার চোখ খুলল, সে দেখল অজ্ঞান হয়ে আছে। তাহলে তার আগে যেগুলো ঘটনা আমরা শুনলাম, সেগুলো কি সে স্বপ্ন দেখেছিল, নাকি তার সঙ্গে সত্যিই ঘটল, সেটা জানা গেল না। একটা রহস্যময় বিষয়, সেটা রহস্যই রয়ে গেল। যাই হোক, তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্ট করে জানিও। তোমরাও যদি এমন ঘটনা শেয়ার করতে চাও, তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের সাথে কন্ট্যাক্ট করা একদম ইজি। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিংক তোমরা ডেসক্রিপশান সেকশনে পেয়ে যাবে। তো আর দেরি কিসের, তোমরা কন্ট্যাক্ট করে নাও। চলো এবার আমরা শুরু করে দেই পরের ঘটনা। দাদা, আমার নাম আয়ুষ। তুমি হয়তো আমাকে চেনো, তোমার সাথে আমার কয়েকবার কনভারসেশন হয়েছে। আমি আজকের এই ঘটনাটা শুরু করার আগে তোমাকে কয়েকটা কথা বলতে চাই। তোমাকে বলতে আমাদের এই ভৌতিক কথা পরিবারের উদ্দেশ্যে। বেশিরভাগ মানুষ যারা আমাদের এই হয়তো ভৌতিক কথা শোনে বা অনেকে শোনে না, তারা এই ভূত বিষয়টাকে কুসংস্কার বলেই উড়িয়ে দেয়। কিন্তু আমি তোমাকে বলছি, আমি যা জানি বা আমি যা দেখেছি আর যা আমার চোখের সামনে ঘটেছিল, সেটা কোনোভাবেই সাধারণ কিছু ছিল না। আর সেই কারণেই আজ হয়তো এতদিন পরে আমি এই ঘটনাটা লিখে রাখছি, যাতে অন্তত এই ঘটনাটা পড়ে সবাই বুঝতে পারে সব কিছু যুক্তি দিয়ে বোঝানো যায় না।
ঘটনাটা প্রায় 8 বছর আগের, শীতের শেষ দিকের একটার সময়। আমি তখন কাজের সূত্রে এক গ্রামে কয়েকদিনের জন্য থাকতে গিয়েছিলাম। গ্রামটা খুব একটা বড় না, চারিদিকে ক্ষেত আর মাঝখান দিয়ে একটা কাঁচা রাস্তা চলে গেছে। সন্ধ্যা নামলেই চারপাশ একেবারে নিঝুম হয়ে যায়। মোবাইল নেটওয়ার্কও ঠিকঠাক কাজ করতো না তখন। আমি যেখানে থাকতাম সেটা ছিল এক পরিচিত লোকের বাড়ি। তার নাম ছিল রতন। সে খুবই সাধারণ মানুষ, কিন্তু তার চোখে মাঝে মধ্যে একটা অদ্ভুত ভয় আমি দেখতাম, যদিও সে কিছুই বলতো না। প্রথম 2 দিন সব কিছু ঠিকঠাক ছিল। আমি কাজ করতাম আর রাতে খেয়ে শুয়ে পড়তাম। কিন্তু তৃতীয় দিনের রাতে প্রথম অস্বাভাবিক ব্যাপারটা ঘটে। সে রাতে খাওয়ার পরে আমি উঠোনে বসেছিলাম। তখন হালকা ঠান্ডা বাতাস বইছিল। হঠাৎ করে দেখি বাড়ির পাশের বাঁশবনের দিক থেকে যেন কারোর ফিসফিস করে কথা বলার শব্দ আসছে। প্রথমে ভাবলাম হয়তো কেউ যাচ্ছে, কিন্তু শব্দটা থেমে থেমে আসছিল আর চারপাশে কাউকে দেখা যাচ্ছিল না। আমি ব্যাপারটা রতনকে বলতেই সে একটু চুপ করে বলল, ওদিকে রাতের পর যাস না। আমি জিজ্ঞেস করলাম কেন? সে শুধু বলল, ভালো না। আর কিছুই বলল না। সেই রাতে আমি একটু অস্বস্তি নিয়ে ঘুমোতে গেলাম। কিন্তু আসল ঘটনা শুরু হলো তার পরের দিন। সেদিন সন্ধ্যায় রতনের ছোট বোন মিতা হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। আগে সে একদম স্বাভাবিকই ছিল, হাসছিল, কথা বলছিল, কিন্তু হঠাৎ করে সে চুপ হয়ে গেল। তার চোখ দুটো কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছিল। আমরা ভাবলাম হয়তো জ্বর এসেছে, কিন্তু শরীর গরম না। তারপর হঠাৎ করেই সে এমনভাবে হাসতে শুরু করলো যে সেটা শুনে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। সেই হাসির মধ্যে কোনো আনন্দ ছিল না, ছিল শুধু একটা শীতলতা, যেন অন্য কেউ হাসছে। রতনের মা ভয় পেয়ে গিয়ে তাকে ডাকতে লাগলো, কিন্তু মিতা কোনো উত্তর দিল না। শুধু সেই অদ্ভুত হাসিটা চলতেই থাকলো। তারপর সে হঠাৎ করে উঠে দাঁড়ালো আর এক দৃষ্টিতে বাঁশবনের দিকে তাকিয়ে থাকতে লাগলো, যেন কেউ তাকে ডাকছে। আমরা সবাই ওকে ধরে রাখার চেষ্টা করলাম, কিন্তু ওর শরীরের জোর তখন এমন হয়ে গেছে যে 2 জন মানুষ মিলেও ওকে সামলাতে পারছিল না। সে বারবার বলছিল, ওরা ডাকছে, আমাকে যেতে হবে। তার গলাটা তখন আর আগের মতো ছিল না, কেমন ভারী আর কর্কশ হয়ে গিয়েছিল। আমি তখনও বিশ্বাস করতে পারছিলাম না যেটা ভূত প্রেত কিছু হতে পারে। ভাবছিলাম হয়তো মানসিক সমস্যা। কিন্তু এরপর যা হলো সেটা কোনোভাবেই স্বাভাবিক না। মিতা হঠাৎ করে এমন কিছু কথা বলতে শুরু করলো যা সে কোনোদিনও জানার কথা না। সে এমন কিছু পুরনো ঘটনার কথা বলেছিল যেগুলো রতনের পরিবার ছাড়া আর কেউ জানতো না। এমনকি একটা ঘটনার কথা বলল যেটা নাকি অনেক বছর আগে ওই বাঁশবাগানের পাশে ঘটেছিল, যেখানে এক মেয়ে নাকি অস্বাভাবিকভাবে মারা গিয়েছিল। আমি দেখলাম রতনের মা কাঁদতে শুরু করেছে আর রতন একেবারে স্তব্ধ হয়ে গেছে। সে আমাকে পরে বলেছিল যে ওই ঘটনাটা সত্যি, কিন্তু তারা কখনো বাইরে কাউকে বলেনি। মিতা তখন হঠাৎ করেই আমার দিকে তাকিয়ে এমনভাবে হাসলো যেন আমাকে চিনে ফেলেছে। তারপর বলল, তুই বুঝবি না, তুই নতুন। আমার বুকের ভেতরটা ধক করে উঠল, কারণ আমি এই গ্রামে নতুন এসেছি সেটা তো ও জানেই, কিন্তু ওর চোখের দৃষ্টি এমন ছিল যেন অন্য কেউ আমার দিকে তাকিয়ে আছে। আমরা অনেক কষ্টে ওকে ঘরের ভেতরে নিয়ে গেলাম, কিন্তু সে থামছিল না। কখনো কাঁদছে, কখনো হাসছে, কখনো আবার এমনভাবে কথা বলছে যেন একসাথে 2-3 জন মানুষ কথা বলছে। রাত তখন প্রায় 10টা, বাইরে একেবারে নিস্তব্ধতা। হঠাৎ করে বাড়ির বাইরে কুকুরগুলো একসাথে ডেকে উঠল। সেই শব্দটা এত ভয়ানক ছিল যে মনে হচ্ছিল কিছু একটা ঠিক নেই। মিতা তখন হঠাৎ করে চুপ করে গেল, তারপর খুব আস্তে করে বলল, ওরা এসে গেছে। আমরা কেউ কিছু বুঝে ওঠার আগেই ঘরের দরজা নিজে থেকেই কেঁপে উঠল, যেন বাইরে থেকে কেউ ঠেলছে, কিন্তু দরজা খুলল না, শুধুই কাঁপছিল। সেই মুহূর্তে আমি বুঝতে পারলাম যে এখানে কিছু একটা অস্বাভাবিক ঘটছে। রতন তখন গ্রামের এক ওঝাকে ডেকে আনতে গেল।
আমি আর তার মা মিতার পাশে বসে রইলাম। মিতা তখন এক দৃষ্টিতে ছাদের দিকে তাকিয়েছিল। তার ঠোঁট নড়ছিল, কিন্তু কোনো শব্দ বেরোচ্ছিল না। প্রায় আধ ঘন্টা পরে ওঝা এলো। তার হাতে কিছু জিনিস ছিল। সে ঘরে ঢুকেই একেবারে চারিদিক তাকালো আর বলল, দেরি হয়ে গেছে। এই কথাটা শুনে আমার বুকের ভেতরটা ঠান্ডা হয়ে গেল। তারপর সে মিতার সামনে বসে কিছু মন্ত্র পড়তে শুরু করলো। প্রথমে কিছুই হচ্ছিল না, কিন্তু হঠাৎ করেই মিতা এমনভাবে চিৎকার করে উঠল যে মনে হচ্ছিল গলা ফেটে যাবে। তার চোখ দুটো একেবারে উল্টে গিয়েছিল, শরীরটা কাঁপছিল। ওঝা তখন জোরে জোরে মন্ত্র পড়তে লাগলো আর ওকে ধরে রাখতে বলল। আমরা কোনো রকমে ওকে ধরে রাখলাম, কিন্তু সে তখনও বলছিল, আমাকে ছেড়ে দাও, আমি যাব। তার গলার আওয়াজ তখন আর মানুষের মতন ছিল না, যেন গভীর কোথাও থেকে আসছে। প্রায় 1 ঘন্টা এইভাবে চলার পরে হঠাৎ করেই সব শান্ত হয়ে গেল। মিতা অজ্ঞান হয়ে পড়ল। ঘরের ভেতর একটা ভারী নীরবতা নেমে এলো। ওঝা তখন হাঁপাতে হাঁপাতে বলল, ওকে একা ছেড়ো না, আর ওই বাঁশবাগানের দিকে যেতে দিও না। আমরা সেই রাতটা কোনো রকমে কাটালাম, কিন্তু আমার মনে একটাই প্রশ্ন ঘুরছিল, আসলে কি হয়েছিল। পরের দিন সকালে মিতা যখন জ্ঞান ফিরে পেল, তখন সে কিছুই মনে করতে পারছিল না। সে একেবারে স্বাভাবিক, যেন কিছুই ঘটেনি, কিন্তু তার চোখের ভেতরে একটা অদ্ভুত ক্লান্তি ছিল। আমি রতনকে জিজ্ঞেস করলাম, ওই বাঁশবনের ব্যাপারটা কি। সে প্রথমে কিছুই বলতে চাইছিল না, কিন্তু পরে বলল যে অনেক বছর আগে ওখানে একটা মেয়ের মৃত্যু হয়েছিল। লোকজন বলে সে নিজে মারা যায়নি, তাকে কেউ মেরে ফেলে রেখে যায়। তারপর থেকে নাকি মাঝে মাঝে ওই দিক থেকে অদ্ভুত শব্দ শোনা যায়, আর যারা রাতে ওইদিকে যায় তারা অসুস্থ হয়ে পড়ে বা অদ্ভুত আচরণ করে। আমি শুনে অবাক হয়ে গেলাম, কারণ আগের রাতে মিতা যেসব কথা বলছিল সেটা এই ঘটনার সাথেই মিলে যাচ্ছিল। সেই দিনই আমি সিদ্ধান্ত নিলাম আমি আর এখানে থাকবো না। কিন্তু যাওয়ার আগে একটা জিনিস আমার চোখে পড়েছিল। মিতা উঠোনে দাঁড়িয়েছিল আর চুপচাপ বাঁশবনের দিকে তাকিয়েছিল। আমি ডাকতে সে আমার দিকে ফিরে তাকালো, আর এক মুহূর্তের জন্য তার ঠোঁটে সে আগের রাতের মতন একটা হাসি ফুটে উঠল। তারপর আবার সব স্বাভাবিক হয়ে গেল। আমি আর দেরি করিনি, সেদিনই গ্রাম ছেড়ে চলে আসি। কিন্তু আজও মাঝে মাঝে রাতে ঘুম ভেঙে গেলে মনে হয় কেউ যেন দূর থেকে আমাকে ডাকছে। এই ছিল আমার ঘটনাটা। হয়তো এই ঘটনাটা অনেকের কুসংস্কার লাগতে পারে, কিন্তু আমি বলছি এই ঘটনাটা এমন একটা ঘটনা যে ঘটনাগুলো তোমাদের শুনে মনে হতে পারে যেটা আবার হয় নাকি, মানুষ শুধুমাত্র কুসংস্কার ভাবে। কিন্তু এমন অনেক ঘটনা হয় যেগুলো যুক্তি তর্ক দিয়ে বিচার করা যায় না। এই ঘটনাটা ঠিক সেই রকমই। তো অমিতদা, এই ছিল ঘটনা। প্লিজ ঘটনাটা পড়ে শুনিও। আমি চাই এই ঘটনাটা সবার মাঝে ছড়িয়ে পড়ুক। আর একটা কথা, ভৌতিক কথা অনেক বড় হোক, এটা আমি মন থেকে চাই। আমি অনেক দিন ধরেই ভৌতিক কথার সাথে যুক্ত আছি, আর আগামী দিনেও আমি এভাবেই যুক্ত থাকব। তো তুমি প্লিজ এই ঘটনাটা পড়ে শুনিও। একদম একদম শোনাবো। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আরও একটি ঘটনা। আশা করছি এই ঘটনাটিও তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। একটা কথা, ভৌতিক কথা কোনো রকম অন্ধবিশ্বাস, কোনো রকম কুসংস্কার বা কোনো রকম নেগেটিভিটিকে প্রশ্রয় দেয় না। ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সকলের সামনে তুলে ধরা, নচেত আর কোনো উদ্দেশ্য নেই। তাই যারা এগুলোকে বিশ্বাস করছো না তারা এগুলোকে এন্টারটেইনমেন্ট হিসেবেই নিয়ে নাও। চলো এবার আমরা শুরু করে দেই পরের ঘটনা। দাদা নমস্কার, আমার নাম তঞ্জয়। আজকে আমি তোমাকে এমন একটা ঘটনা শোনাতে চলেছি যে ঘটনাটা আমাকে খুব নাড়িয়ে দিয়েছিল। তো বেশি কথা বাড়াবো না, সরাসরি ঘটনায় চলে যাই। ঘটনাটা প্রায় 7-8 বছর আগের। তখন আমি আমাদের গ্রামের বাড়িতেই থাকতাম, কাজের সূত্রে শহরে যাতায়াত করতাম। আর সেই সময় আমাদের পাশের বাড়ির এক মেয়ে ছিল, নাম ধরা যাক সুমিতা। খুবই সাধারণ মেয়ে, হাসি খুশি, কারোর সাথে তেমন ঝামেলা নেই। কিন্তু হঠাৎ করেই ওর মধ্যে এমন কিছু পরিবর্তন শুরু হলো যেটা প্রথমে কেউ গুরুত্ব দেয়নি।
সবাই ভেবেছিল মানসিক চাপ বা শরীর খারাপের জন্য হচ্ছে, কিন্তু ধীরে ধীরে ব্যাপারটা এমন জায়গায় পৌঁছলো যে পুরো পাড়াটা আতঙ্কিত হয়ে পড়ে। প্রথম ঘটনাটা ঘটে এক সন্ধেবেলা। সুমিতা হঠাৎ করে নিজের ঘরে দরজা বন্ধ করে দেয়। ভেতর থেকে এমনভাবে চিৎকার করতে থাকে যেন কেউ ওকে মেরে ফেলেছে। ওর মা দরজা ভাঙার চেষ্টা করে। আমরা পাশের বাড়ির লোকজন দৌড়ে যাই। দরজা খুলে যখন ভেতরে ঢুকলাম তখন দেখি ও মেঝেতে বসে আছে, কিন্তু চোখ দুটো এমনভাবে ফাঁকা যেন আমাদের দেখছেই না, আর ঠোঁট নাড়ছে, কিন্তু কথাগুলো এমন এক ভাষায় যা কেউ বুঝতে পারছিল না। একটানা গড় গড় করে কিছু বলেই যাচ্ছে। প্রথমে আমরা ভাবলাম জ্বরের ঘোরে বকছে, কিন্তু হঠাৎ করেই ওর গলার স্বর বদলে গেল, একেবারে ভারী, যেন পুরুষ মানুষের গলা। আর তখনই প্রথমবার আমার শরীরের ভেতর দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে যায়, কারণ সেই গলায় সুমিতার নিজের কোনো চিহ্ন ছিল না। ও বলছিল, এই বাড়ি আমার, তোমরা সবাই বেরিয়ে যাও। এই কথা শুনে সবাই হতভম্ব হয়ে যায়। ওর বাবা রেগে গিয়ে একটা থাপ্পড় মারে, কিন্তু ওর মুখে কোনো প্রতিক্রিয়া নেই, বরং ধীরে ধীরে মাথাটা ঘুরিয়ে এমনভাবে তাকায় যেন কাউকে চেনেই না। সেই চোখের দৃষ্টি আজও ভুলতে পারিনি, যেন ভেতরে আরও কিছু আছে। সেদিনটা কোনোভাবে কাটানো গেল। সবাই ভেবেছিল হয়তো সাময়িক কিছু, কিন্তু আসল সমস্যা শুরু হলো তার পরের দিনগুলোতে। রাতে সুমিতা হঠাৎ করে ঘর থেকে বেরিয়ে যেত, কেউ খেয়াল করতো না। ভোরবেলা দেখা যেত উঠোনে বা বাড়ির পেছনের পুরনো কুয়োর পাশে বসে আছে। কুয়োটার কাছে যাওয়া নিয়েও গ্রামের মধ্যে অনেক গল্প ছিল। আগে নাকি সেখানে একজন মহিলা আত্মহত্যা করেছিল, কিন্তু আমরা এসব বিশ্বাস করতাম না। সুমিতার আচরণ দিন দিন অস্বাভাবিক হতে থাকে। ও মাঝরাতে উঠে নিজের সাথে কথা বলতো, কখনো হাসতো, কখনো কাঁদতো, আর মাঝে মাঝে এমনভাবে দেওয়ালে মাথা ঠুকত যে রক্ত বেরিয়ে যেত, কিন্তু ব্যথার কোনো চিহ্ন নেই। ওর মা বাবা অনেক ডাক্তার দেখালেন। কেউ বলল মানসিক সমস্যা, কেউ বলল হিস্টেরিয়া। ওষুধ খাওয়ানো হলো, কিন্তু কোনো কাজ হলো না, বরং পরিস্থিতি আরও খারাপ হতে লাগলো। একদিন রাতে আমি নিজেই দেখলাম, কারণ সেই দিন আমি তাদের বাড়িতে ছিলাম। হঠাৎ করে ঘরের ভেতর থেকে এমন এক শব্দ আসতে লাগলো যেন কেউ ভারী কিছু টানছে। আমি দৌড়ে গেলাম। দরজা খুলতেই দেখি সুমিতা মেঝেতে পড়ে আছে, আর নিজের হাত দিয়ে নিজের গলা চেপে ধরেছে। এমন শক্তি দিয়ে ধরেছে যে দুজন মানুষ মিলেও ছাড়াতে পারছিলাম না। আর সেই সময় ওর মুখ দিয়ে বেরোচ্ছিল অন্য কারোর কণ্ঠস্বর, ওকে বাঁচাতে পারবে না, এ এখন আমার। সেই মুহূর্তে আমার মাথা পুরো ফাঁকা হয়ে যায়। আমি জানতাম এটা কোনো সাধারণ অসুখ নয়। এরপর গ্রামের একজন পুরনো মানুষ পরামর্শ দিলেন একজন ওঝা ডাকার জন্য। যদিও আমি এসব বিশ্বাস করতাম না, কিন্তু আর কোনো উপায় ছিল না। ওঝা এলো, একটা মাঝবয়সী লোক, চোখে অদ্ভুত দৃষ্টি। সে এসে প্রথমেই বলল, ওই মেয়েটার উপর কিছু ভর করেছে, আর সেটা অনেক দিনের পুরনো, বাড়ির পেছনের কুয়োর সাথে জড়িত। আমরা অবাক হয়ে গেলাম, কারণ কুয়োর কথাটা কেউ তাকে বলেনি। তারপর সে কিছু মন্ত্র পড়তে শুরু করলো। আগুন জ্বালালো, ধূপের গন্ধে পুরো ঘর ভরে গেল। সুমিতাকে মাঝখানে বসানো হলো। প্রথমে ও চুপচাপ ছিল, কিন্তু কিছুক্ষণ পরে ওর শরীর কাঁপতে শুরু করলো। এমনভাবে কাঁপছিল যেন ভেতর থেকে কেউ জোর করে বেরিয়ে আসতে চাইছে। তারপর হঠাৎ করে ও চোখ খুলে এমন করে চিৎকার করলো যে মনে হলো ঘরের দেওয়াল ফেটে যাবে। আর সেই চিৎকারের মধ্যে পরিষ্কার একটা অন্য কণ্ঠস্বর শোনা যাচ্ছিল, আমাকে কেউ তাড়াতে পারবে না, আমি এখানেই মরেছি, আমি এখানেই থাকব। ওঝা তখন আরো জোরে মন্ত্র পড়তে লাগলো, আর আমরা দেখলাম সুমিতার শরীর ধীরে ধীরে শক্ত হয়ে যাচ্ছে। হাত পা অস্বাভাবিকভাবে বেঁকে যাচ্ছে, এমন কিছু ভঙ্গি করছে যা মানুষের পক্ষে সম্ভব নয়। সেই দৃশ্যটা এতটাই ভয়ঙ্কর ছিল যে আমি চোখ সরিয়ে নিতে পারছিলাম না। তারপর হঠাৎ করে ওর নিজের মাথা ঘুরিয়ে একেবারে আমার দিকে তাকালো, আর
আর এমনভাবে হাসলো যে আমার বুকের ভেতরটা জমে গেল। সেই হাসি কোনো মানুষের হাসি নয়, ঠান্ডা, নিষ্ঠুর, যেন কাউকে নিয়ে খেলছে। তারপরে ও আমার নাম ধরে ডাকলো, অথচ আমি কখনো ওর সাথে তেমন কথা বলিনি। আমি জমে গেলাম, বুঝতে পারছিলাম না কিভাবে ও আমার নাম জানলো। ও যে তখন বলল চোখে চোখ রাখতে নেই, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। সেই দৃষ্টি আমার মাথার মধ্যে ঢুকে গিয়েছিল। তারপর হঠাৎ করেই সব থেমে গেল। সমিতা অজ্ঞান হয়ে পড়ে গেল। আমরা ভেবেছিলাম হয়তো সব শেষ, কিন্তু আসল ভয়টা তখনও বাকি ছিল। আমরা ভেবেছিলাম হয়তো সব শেষ, কিন্তু আসল ভয়টা তখনও বাকি ছিল। কারণ সেই রাতের পর থেকে শুধু সমিতা নয়, আমি নিজেও অদ্ভুত কিছু অনুভব করতে শুরু করলাম। রাতে ঘুমোতে গেলে মনে হতো কেউ আমার পাশে দাঁড়িয়ে আছে। নিঃশ্বাসের শব্দ শুনতে পেতাম, কিন্তু চোখ খুললে কেউ নেই। মাঝে মাঝে কানে ফিস ফিস শব্দ আসতো, খুব আস্তে, যেন কেউ দূর থেকে ডাকছে। প্রথমে আমি ভাবলাম এটা আমার মনের ভুল, কিন্তু ধীরে ধীরে বুঝলাম এটা শুধু আমার সাথে হচ্ছে না। একদিন রাতে আমি হঠাৎ ঘুম ভেঙে দেখি আমার ঘরের দরজা খোলা, অথচ আমি নিজেই বন্ধ করেছিলাম। আর দরজার কাছে একটা ছায়া দাঁড়িয়ে আছে। স্পষ্ট কিছু দেখা যাচ্ছিল না, কিন্তু বুঝতে পারছিলাম কেউ আছে। আমি নড়তে পারছিলাম না, গলা দিয়ে শব্দ বের হচ্ছিল না। সেই ছায়াটা ধীরে ধীরে এগিয়ে আসছিল, আর তখন আমি শুনতে পেলাম সেই একই কণ্ঠস্বর যেটা সমিতার মুখ দিয়ে বেরোতো, তুই দেখেছিস? সেই মুহূর্তে আমার মনে হলো আমার বুকের উপর কেউ বসে আছে। শ্বাস নিতে পারছিলাম না, চোখের সামনে সব অন্ধকার হয়ে আসছিল। তারপর হঠাৎ করেই সব কিছু থেমে গেল। আমি উঠে বসলাম, ঘরে কেউ নেই, দরজা বন্ধ, যেন কিছুই হয়নি। কিন্তু সেই ঘটনার পর থেকে আমি আর কখনো নিশ্চিন্তে বলতে পারো ঘুমোতে পারিনি, মোটামুটি বছর দুয়েক। আর সুমিতার অবস্থাও পুরোপুরি ভালো হয়নি। মাঝে মাঝে আবারও ওর মধ্যে পরিবর্তন দেখা যেত, যদিও আগের মতো ভয়ঙ্কর নয়, কিন্তু আমরা সবাই জানতাম কিছু একটা এখনও আছে। আজ এত বছর পরেও আমি যখন সেই বাড়ির পাশ দিয়ে যাই বা সুমিতাকে দেখি, এখনও সেই ঘটনার কথা মনে পড়ে। আমি কোনোদিনও সেটা ভুলতে পারবো না। যাই হোক, এই ছিল ঘটনা। যদি ভালো লাগে পড়ে শুনিও। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আরও একটি ঘটনা। আশা করছি আজকের ঘটনাগুলো তোমাদের ভালোই লাগছে বা ভালো লেগেছে। তো তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চলো আর কথা না বাড়িয়ে এবার আমরা শুরু করে দিই শাউট আউট পর্ব। শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে সিতু হীরা, সেকেন্ড কমেন্ট করেছে সুনীতি দেবনাথ, থার্ড কমেন্ট করেছে বাবর এসকে। তিনজনই লাভ লাভ রিয়াক্ট দিয়েছে। তারপরে কমেন্ট করেছে শিল্পা চ্যাটার্জি, মিঠু দত্ত, এসকে ইজমালি, মানিক হাজরা, রোহিত বেসরা, বিশাল ঘোষ, নন্দিনী রয়, পূর্ণ ঘোষ, এসকে আরাফুল হোসেন, সোমা দাস, সুমন্ত দাস, বাবু দত্ত লিখেছে আমার নামটা নিও, হ্যালো বাবু। তারপরে আরও কমেন্ট করেছে অন্তিম সাইড মোমেন্ট, সুস্মিতা শিকারি, সঙ্গীতা মজুমদার, ডিজে ব্লগার অনিশ, তনুশ্রী সাহা, রনিত শাসমাল, তামিম লিখেছে আমি অনেক আগে থেকেই আপনার ঘটনাগুলো শুনে আসছি, কিন্তু ইদানিং আমার অভ্যাস হয়ে গিয়েছে ভিডিওগুলোতে কমেন্ট করার। কারণ কমেন্ট করলে যখন আপনি সেই কমেন্টগুলো পড়ে শোনান খুব ভালো লাগে, থ্যাংক ইউ। তারপরে কমেন্ট করেছে বিনা পানি বিশ্বাস, লিখেছে দাদা একবার আমার নামটা নিও প্লিজ, আমার নাম পিকু, হ্যালো পিকু। তারপরে কমেন্ট করেছে পম্পা মহন্ত, লিখেছে হাই ভাই, আমি অপেক্ষা করছি, আমার নাম পম্পা মহন্ত, একবার বলো ভাই, হ্যালো পম্পাদি। তারপরে কমেন্ট করেছে শিপর্ণা চক্রবর্তী, লিখেছে আমার নামটা প্লিজ নিও, দারুণ ঘটনা, হ্যালো শিপর্ণা। তারপরে কমেন্ট করেছে ইউডে দাস, শিখা হালদার, লিখেছে আমি শিখা হালদার বারাসাত থেকে বলছি, হ্যালো শিখাদি। তারপরে কমেন্ট করেছে সুতৃষ্ণা রয়, লিখেছে হাই দাদা কেমন আছো, আমি উলুবেড়িয়া থেকে শুনছি, আমার বাবুর বয়স 5, ও তোমার ঘটনা শুনতে খুব ভালোবাসে, ওর নাম সানি রয়, ওর নামটা একবার হাই করে বলে দিও, হ্যালো সানি। তারপরে কমেন্ট করেছে এমডি মোয়াজবিনিয়া, অঞ্জলি মণ্ডল, চুমকি ঘোষ, রনি শাসমাল, পূর্ণ ঘোষ, শিহাব শাফিরুদ্দিন, অসীম দাস, চন্দন কায়াল, অর্কপ্রভ বোস, লিখেছে তোমার প্রতিটা ঘটনাই আমার ভালো লাগে, থ্যাংক ইউ। তারপরে কমেন্ট করেছে আরমান, লিখেছে ভৌতিক কথা অ্যানিমেশনে নতুন গল্প দিন দাদা,
আসবে, খুব তাড়াতাড়ি আসবে। তারপরে কমেন্ট করেছে কার্তিক ঘোষ, হরার স্টোরি। মলাই চক্রবর্তী লিখেছে, হাই অমিতদা, তোমার মুখে ঘটনাগুলো না শুনতে পারলে ভালো লাগে না, কিন্তু আজকে রাতে শুনতে পারছি না, লাইক কমেন্ট করলাম, পরের দিন শুনবো একদম। তারপরে কমেন্ট করেছে সাথী সমীর সরকার, লিখেছে, তোমার ঘটনা শোনার জন্য অপেক্ষা করছিলাম অমিতদা, তোমার ঘটনা আমি পছন্দ করি খুব, থ্যাংক ইউ। বৈষ্ণবী দেবী দাসে লিখেছে, হাই বন্ধু অমিত, চলে আসলাম ভৌতিক ঘটনা শুনতে, তোমার ঘটনাগুলো অতিরঞ্জিত নয়, তোমার উপস্থাপনা খুব সুন্দর, তাই আসি, থ্যাংক ইউ। আশিক শেখ লিখেছে, অমিতদা তোমার ঘটনাগুলো শুনতে খুব ভালো লাগে, কিন্তু অনেক ধীরে ধীরে ভিডিও আসে, একটু তাড়াতাড়ি দিও ভিডিওগুলো, সপ্তাহে 2 দিন আসে গো, একদম ফিক্সড। তো এইরকম অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে, যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না। তো আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।